নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিরুদ্ধে এবারে কিন্তু ডিভিশন বেঞ্চে গেল প্রাইমারি বোর্ড। পর্ষদ সভাপতি গৌতম পাল গুরুতর অভিযোগ নিয়ে সিঙ্গেল বেঞ্চের বিরুদ্ধে তিনি কিন্তু ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। কী অভিযোগ এবং কেন তিনি ডিভিশনে গেলেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এবং তার সাথে সাথে 2022 ডিএলএড ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের কিন্তু মরণপণ লড়াই, তাদেরকে বাঁচতে হলে নতুন পথ অবলম্বন করতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বিস্তারিত এই বিষয়ে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি জানতে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে আজকের এই আপডেটটি বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, কলকাতা হাইকোর্টের যে সিঙ্গেল বেঞ্চ, সেই সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধেই কিন্তু এবারে বিচারপতি রাজাশেখর মান্থার যে নির্দেশ, সেই নির্দেশকে বিশেষত চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। আমরা দেখেছি এর আগেও একাধিকবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশই দিক না কেন সেটাকে কিন্তু তারা ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করতে ভালোবাসে এবং ডিভিশন বেঞ্চে গিয়ে কিন্তু কিছুটা হলেও দেখেছি এর আগে বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে স্বস্তি পেয়েছে প্রাইমারি বোর্ড। তো এবারে বিচারপতি সৌমেন সেন নেই, তপব্রত চক্রবর্তী প্রাইমারি মামলাগুলো দেখছেন। তো বিচারপতি তপব্রত চক্রবর্তী বেঞ্চে গিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তো কেন গিয়েছে এটাই সবথেকে বড় প্রশ্ন। তো 2022 ডিএলএডের যে মামলা বর্তমানে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে কিন্তু অর্ডার হয়ে গেছে, যাদের সেকেন্ড ডিগ্রি ছিল, অর্থাৎ প্রাইমারি বোর্ড যখন 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেস, তার যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেখানে কিন্তু প্রথমে সকলকে সুযোগ দিয়েছিল 2022 ডিএলএড থেকে আরম্ভ করে এনআইওএস, বিপিএড, বিএড, স্পেশাল এডুকেশন সকলেই সুযোগ পেয়েছিল। কিন্তু আমরা দেখেছি কোর্টের নির্দেশে একের পর এক কিন্তু সেখান থেকে বাতিল হতে থাকে। যেমন 2022-এর বিষয়টা বিচারাধীন বিষয় হিসেবে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট অবধি চলে যায়, এবং অপরদিকে বিএড এবং এনআইএসদের মামলাও সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু বাতিল হয়ে যায়। তো এরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে থাকি যে এবার 2022 ডিএলএডের যেহেতু বিচারাধীন বিষয় ছিল, আদৌ তারা চান্স পাবে কিনা এই বিষয়টি কিন্তু স্পষ্ট ছিল না। তো সেক্ষেত্রে এমন অনেক ক্যান্ডিডেট ছিল যাদের কিন্তু 2022-এ ডিএলএড করছিল, এরকম ক্যান্ডিডেটরা যারা অলরেডি বিএড বা এনআইএস ডিগ্রি দেখিয়ে তারা কিন্তু সে সময় রিক্রুটমেন্টে বসার জন্য তারা কিন্তু অ্যাপ্লাই করেছিলেন। কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে বিএড এবং এনআইএস ক্যান্ডিডেটরা 9533-এর প্যানেল থেকে বাদ পড়ে গেছে, তাই তারা কিন্তু দ্বিতীয়বারের জন্য বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে আবেদন জানান যে যাতে তাদেরকে তৃতীয়বারের জন্য সুযোগ দেওয়া হয়। যেহেতু বিএড এবং এনআইএসকে সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছে প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে, তাই তাদের তো কোনো দোষ নেই। তারা 2022-এ ডিএলএড করছিল, সেই সময় ট্রেনিং কমপ্লিট হয়নি, যেহেতু বিচারাধীন বিষয় ছিল 2022-এর মামলাটি, তাই তারা কিন্তু রিক্রুটমেন্ট থেকে যেন ছিটকে না যায় তাই তারা বিএড বা এনআইএস দিয়ে অ্যাপ্লাই করেছিল। তাই যেহেতু তাদের ঝুলিতে এখন 2022 ডিএলএড ডিগ্রি রয়েছে, তাই তাদেরকে যাতে সুযোগ দেওয়া হয় এই বিষয়টিতে কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং ক্যান্ডিডেটদের পাশে দাঁড়িয়ে তাদেরকে কিন্তু দ্বিতীয়বারের জন্য ইন্টারভিউতে সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রাইমারি বোর্ডকে। তবে 9533-এর যে প্যানেল অলরেডি পাবলিশ করেছে প্রাইমারি বোর্ড, সেই প্যানেলে যেন কোনো হাত না পড়ে, প্যানেল যেন অক্ষত থাকে, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। কিন্তু এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল, এবং ডিভিশন বেঞ্চে গিয়ে তিনি আবেদন জানান যে যেহেতু ক্যান্ডিডেটদেরকে একবার সুযোগ দিয়েছে প্রাইমারি বোর্ড, তাই তাদেরকে আর দ্বিতীয়বার পর্ষদের তরফ থেকে কোনো রকম সুযোগ তারা দিতে পারবে না। এখানে কিন্তু প্রায় 200 থেকে 250 জন মতো ক্যান্ডিডেট রয়েছে যাদের ভাগ্য কিন্তু সুতোর ওপর ঝুলছে।
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কী নির্দেশ দেবে তার উপরেই কিন্তু তাদের ভাগ্য এখন নির্ধারণ করছে। তবে এই বিষয়টি আমার মনে হয় যে যদি ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে মেনে নেয় তাহলে হয়তো পর্ষদ সুপ্রিম কোর্ট অবধিও কিন্তু যেতে পারে। আর যদি এই রায় পিটিশনারদের বিপক্ষে যায় বা সিঙ্গেল বেঞ্চের রায়কে যদি খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ, তাহলে হয়তো পিটিশনাররাও কিন্তু এই মামলাকে সুপ্রিম কোর্ট অবধি হয়তো নিয়ে যেতে পারে, যেহেতু সুপ্রিম কোর্টে 2022-এর মামলাটা একটা ভালো জায়গা দখল করে আছে এবং একটা সমগ্র নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু দীর্ঘদিন ধরে আটকে রাখতে পেরেছিল। তাই সেহেতু এই মামলার যে ভবিষ্যৎ কী বা কোন দিকে যে যাবে সেটা কিন্তু বলা মুশকিল। তাই এই মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যেদিন শুনানি হবে সেই শুনানির দিন কিন্তু এই মামলাটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে চাকরি প্রার্থীদের জীবনে। তবে এক্ষেত্রে 2022-এর যারা পিটিশনার রয়েছে তাদেরকে কিন্তু এর এগেনস্টে একটা ভালো উকিল দাঁড় করানো দরকার, নইলে কিন্তু তারা এই মামলা হয়তো জিততে পারবে না। কেননা পর্ষদের তরফ থেকে কিন্তু লক্ষ্মীকান্ত গুপ্ত রয়েছেন এবং এছাড়াও আরও অনেক বড় বড় উকিল কিন্তু রয়েছে, সিনিয়র অ্যাডভোকেট। তো সেই ক্ষেত্রে কিন্তু পিটিশনারদের পক্ষ থেকে যদি ভালো অ্যাডভোকেট না দাঁড় করে তাহলে ডিগ্রি থাকা সত্ত্বেও 2022-এর ডিএলএড ক্যান্ডিডেটরা কিন্তু আবারও নতুন করে হয়তো বঞ্চিত হতে পারে। তো 2022 ডিএলএড ক্যান্ডিডেটদের যাদের অলরেডি সেকেন্ড ডিগ্রি রয়েছে, সেকেন্ড ডিগ্রির জন্য যারা আবেদন করছিলেন যে তাদেরকে এত ডিএলএড অ্যাটেন্ড করার সুযোগ দেওয়া হয়, তো এই বিষয়টিতে কিন্তু তাদের এখন মরণপণ লড়াই, তাদের সামনে অনেক বড় কিন্তু বিপদ। যেহেতু প্রাইমারি বোর্ড নিজেই চাইছে না যে তারা যাতে এই নিয়োগ প্রক্রিয়ার অংশীদার হোক, তো সেই ক্ষেত্রে প্রাইমারি বোর্ডের বিপক্ষে কিন্তু একটা ভালো অ্যাডভোকেট না দাঁড় করালে তাদের কিন্তু যুক্তি হয়তো নাও টিকতে পারে। তাদের সিঙ্গেল বেঞ্চে যে নির্দেশ এসছে সেই নির্দেশকে কিন্তু খারিজ করে দিতে পারে ডিভিশন বেঞ্চ। তো মামলাটি খুব আর্জেন্ট বেসিসে ডিভিশন বেঞ্চে শুনানি হতে চলেছে আর কয়েকদিনের মধ্যেই আপনাদেরকে আপডেট পেলেই কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো এখন এই পর্যন্তই। আর পর্ষদ সভাপতি গৌতম পাল, আপনারা দেখেছেন এর আগেও যে সিঙ্গেল বেঞ্চের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক নির্দেশকে কিন্তু ডিভিশন বেঞ্চ থেকে কিন্তু তিনি সুপ্রিম কোর্ট অবধি জল গড়িয়ে নিয়ে গিয়েছেন। এবং বিশেষ করে আরটিআই মামলা আপনারা দেখছেন যে যেহেতু আরটিআই মামলা নিয়োগের কিন্তু অর্ডার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ সবই দিয়েছিল, কিন্তু এখন সুপ্রিম কোর্টে গিয়ে আটকে রয়েছে। তো এই মামলাটা কোন দিকে যাবে সেটা কিন্তু সময় কথা বলবে। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত রইল আপডেটটি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর নতুন আপডেট পেলে আপনাদেরকে আবারও কিন্তু পরবর্তী জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।